শুরুতেই জনাব আশরাফ কাছে আপনার কাছে আসতে চাই, যা হচ্ছে এখন পর্যন্ত দেশে তেলের রেশনিং ব্যবস্থা সরকার চালু করেছেন, তারপরে পাম্পগুলোতে দীর্ঘ লাইন, যতটুকু আতঙ্ক ছড়াচ্ছে ততটুকু আতঙ্কিত হওয়ার কারণ আছে? আমি বলবো যে তেলের যে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এবং যতটা প্যানিকড হয়ে সবাইকে পেট্রোল পাম্প অকটেন পাম্পের দিকে যেতে দেখছি, এখনই হয়তো পরিস্থিতি ওই জায়গায় যায়নি, কিন্তু যেহেতু আমাদের নিশানাটি দেখা যাচ্ছে এই জন্য মানুষ হয়তো মনে করছে যে পাম্পে ভরে রাখা। আপনি জানেন যে কেউ কেউ মানে মানে গুদামজাত করারও চেষ্টা করছে, যদিও তেল গুদামজাত করা খুব একটা সহজ এবং নিরাপদ না। তার মানে জনগণ আতঙ্কিত। এখন সরকারকে খুব ভালোভাবে বোঝাতে হবে যে প্যানিক করার কিছু নাই ওই অর্থে, কেননা আমাদের এলএনজি আসছে, আজকেও চিটাগাং পোর্টে এসছে, আরও 4টি জাহাজ আসছে। এই কথাগুলো বলে মানুষকে শান্ত রাখতে হবে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যুদ্ধের প্রতিক্রিয়া বাংলাদেশে কি ঘটবে এবং ঘটবে কিনা, অবশ্যই ঘটবে, এবং তার জন্য আপনাকে মানে ঠান্ডা মাথায় প্রস্তুতি নিতে হবে। আপনি উদাহরণস্বরূপ হচ্ছে যে আপনি জানেন যে প্রায় 12টি দেশ এখন যুদ্ধ অবস্থায় চলে গেছে, ইরান যাদেরকে মিসাইল মারছে এবং ইরানের আশেপাশে যারা রয়েছে। কাজেই সেখানে তো আমাদের শ্রমিকদের একটি বড় বাজার রয়েছে যারা আমাদেরকে রেমিটেন্স পাঠান। আমরা এতদিন $33 বিলিয়ন $32 বিলিয়ন গুনছিলাম, এখন এই শ্রমিকদের আয়ের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আপনি জানেন ইতিমধ্যেই আমাদের শ্রমিকরা লাশ হয়ে বাংলাদেশে ফেরত এসছে। কাজেই আপনার লাশের সংখ্যা বাড়তে থাকবে, তাদের কর্মহীনতা ঘটবে, তারা দেশের দিকে চলে আসার চেষ্টা করবেন এবং চলে আসার পরে আপনাকে রিএমপ্লয়মেন্টের কথাও ভাবতে হবে। এটি গেল হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে শ্রমিকদের বাজার আমরা তৈরি করেছি অনেক কষ্টে, সেই বাজারে তাদের ভূমিকা কি হবে। এবার আপনি যদি দেখেন যে তেলের ক্ষেত্রে আপনাকে, আমি সেদিন দেখলাম যে ভারতের কাছেও বাংলাদেশ ডিজেল সহযোগিতা চেয়েছে। এখন ভারত তো রাশিয়ার থেকে কম মূল্যে তেল কেনার অনুমতি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কাজে আমাদের একটি সৌজন্য সম্পর্ক তৈরি করতে হবে এবং শুধু ভারত না, অন্য অনেক তেল রপ্তানিকারক দেশের থেকে আপনাকে তেল আনার ব্যবস্থা করতে হবে। তেলের সাথে আলোচনাটি এই জন্য জরুরি, কেননা আপনার এর সাথে অনেক উৎপাদনের সম্পর্ক আছে। সেই উৎপাদনে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে, আপনি বাজারে গেলে টের পাবেন, কখনো যৌক্তিক কারণে কখনো অযৌক্তিক কারণে। তার মানে অর্থনীতির উপরে একটা বড় প্রভাব পড়বে, সেটি রেমিটেন্সের অঙ্ক কমে যাওয়ার কারণে, সেটি তেলের স্বল্পতার কারণে, সেটি অল্প তেলে বা অনেক উৎপাদন চালু রাখতে গিয়ে উৎপাদনের খরচ বাড়বে, সেই দিকে নজর রাখতে হবে। কিন্তু এই একই সময়ে আপনি খেয়াল করবেন যে অনেক অসাধু মানুষ তাদের একটা জীবনের শ্রেষ্ঠ ব্যবসার সময় মনে করেন, ওই দিকেও নজর রাখতে হবে যে আপনি পরিস্থিতিকে ব্যবহার করে কেউ যেন অসাধু ব্যবসায় নিজেকে নিয়োজিত না করে। এটি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে মানুষের ভেতরে স্বস্তি বজায় রাখা, অযথা প্যানিক না হওয়া, এবং সরকারের পক্ষে বা প্রাইভেট সেক্টরের পক্ষে যেখানে যেখানে রোল প্লে করার সুযোগ আছে, সেটি এমনকি বিদেশি বাজারে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রেও সেই জায়গাগুলোতে আমাদের রোল প্লে করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের কথা আপনি খানিকক্ষণ আগে উল্লেখ করলেন, এবং এর আগে সিন্ডিকেটের সাথে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিয়ে আমরা বিস্তর আলাপ করেছি। এখনকার অবস্থাটা কীরকম? দেখুন, সিন্ডিকেট সব সরকার এবং রাজনৈতিক সরকার, অরাজনৈতিক সরকার, আধা সামরিক সরকার, সবাই সিন্ডিকেটের কথা বলেছে। কাউকে আমরা দেখিনি যে এই সিন্ডিকেট ভেঙে মানুষের কাছে তার সুফল পৌঁছে দিয়েছেন। তার মানে হচ্ছে যে আমরা মেনে নিলাম যে এই সিন্ডিকেটটি সরকারেরই অংশ, এই সিন্ডিকেটটি রাজনৈতিক দলগুলোর অংশ হিসাবে থাকে, অথবা তারা কোনো না কোনোভাবে প্রভাব প্রতিপত্তি তৈরি করেন। তাকে ভাঙতে গেলে অনেক সময় আমরা দেখেছি সরকার বেকায়দায় পড়েছেন, অচলাবস্থা তৈরি হয়েছে, কোনো একটি আধা সামরিক সরকার বলে থাকেন সিন্ডিকেটের কারণে তাদের বিদায় নিতে হয়েছে, তারা আরও বেশি দিন থাকতে পারতেন, মানুষ অতটা তাদেরকে অপছন্দ করছিল না। তার মানে হচ্ছে যে আপনি যদি এটি না ভাঙতে পারেন, তাহলে জনগণের কাছে আপনি যে সুফল পৌঁছে দেওয়ার কথা বলেছেন, সেটি নির্বাচনের আগে হোক সরকারি থেকে হোক, সেটি আপনি পারছেন না। শেষ পর্যন্ত তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করে, তারা বাজার নিয়ন্ত্রণ করে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে, কখনো কখনো তারাই সরকার নিয়ন্ত্রণ করে। এই কথাগুলো শুনলে রাজনীতিবিদরা মন খারাপ করেন। সরকারে যারা থাকেন তারা বলতে থাকেন আমাদের অনেক ক্ষমতা আছে, কিন্তু আমরা দেখতে পাই যেই ক্ষমতা দিয়ে তিনি জনগণকে ভালো করতে পারতেন, সেই ক্ষমতা হয়তো তার ব্যক্তিগত অভিলাষে ব্যয় করা হয়। এটি বলতে খারাপ লাগে, শুনতে তো আরও খারাপ লাগে, কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে চাই। দেখুন, একটা দারুণ ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, এত বেশি 2/3 মেজরিটি নিয়ে। তাদের কিন্তু বাজারে আপনার ভারসাম্য বা বৈষম্য দূর করতেই হবে, অসাধু চক্রকে ভাঙতেই হবে, এবং এটি না করলে আপনি পৃথিবীতে এখন যুদ্ধ অবস্থা চলছে অন্তত 4টি জায়গায়, সেই প্রভাব আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। কোভিডের পরে প্রায় 5 বছর চললো এইসবে। আগামীতে ইরানের যুদ্ধ যেদিকে যাচ্ছে, আমার মনে হয় না যে খুব শীঘ্রই সেটি কোনো পূর্ণতা পাচ্ছে, এমনকি ইরান ভিয়েতনাম হয়ে ওঠে কিনা এই কথাও বিশ্লেষকরা বলতে শুরু করেছেন। আমাদেরকে ওইভাবে পরিকল্পনাটি করতে হবে। জনাব দীপু, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এর আগে বিভিন্ন সময় যখন বৈশ্বিক
বৈশ্বিক সংকট দেখা গেছে, বিশেষ করে করোনা মহামারীর সময়, তখন বিএনপির তরফ থেকে এক ধরনের জাতীয় ঐক্যের ডাক দেওয়ার কথা বলা হয়েছে। আওয়ামী লীগ তাতে খুব একটা কাম দেয়নি তখন। এখন বিএনপি ক্ষমতায়, এই মুহূর্তে বৈশ্বিক সংকটটা যে পর্যায়ে রয়েছে, বিএনপি জাতীয় ঐক্যের প্রয়োজন মনে করে কিনা? আপনাকে ধন্যবাদ। অত্যন্ত সঙ্গত সময়ে সঙ্গত প্রশ্নের অবতারণা করেছেন আপনি। বাংলাদেশে কেবলমাত্র একটা নির্বাচন এবং নির্বাচন উত্তর একটি সরকার, যে সরকার নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং তার সফল প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। আমরা নির্বাচন পূর্ব সময়ে যেমন জাতীয় ঐক্যের কথা বলেছি, আমরা মনে করছি চলমান সময় জাতীয় ঐক্য আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও অনেকটা বিদ্যমান। এটি কেন? আমাদের দেশের যে রাজনৈতিক কালচার গড়ে উঠেছিল দীর্ঘদিন ধরে, তার মধ্যে ছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর অস্তিত্বকে বিলীন করে দেওয়া। সরকারে যারা থাকেন তারা একচাটিয়ে তাদের দাপটে দেশের সরকার পরিচালনা সহ সামগ্রিক কর্মকাণ্ডের মালিকানা তাদের থাকে। বিরোধী দল বলে যারা থাকেন, বিরোধী অস্তিত্ব যাদের থাকে, সমগ্র অস্তিত্বগুলোকেই তারা বিলীন করে দিতে চান। কিন্তু আপনি দেখছেন 12 তারিখে নির্বাচনের পর 17 তারিখে সরকার গঠন করেই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিরোধী দলীয় নেতার বাড়িতে গিয়েছেন ইফতার মাহফিল করতে, তার দাওয়াতে গিয়েছেন, এবং বিরোধী রাজনৈতিক দলে যারা যারা আছেন শীর্ষ পর্যায়ের প্রায় তাদের সকলের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন। একই সময়ে আনুষ্ঠানিকভাবে এই একদিন পরে যে সংসদ অধিবেশন হবে, সেই অধিবেশনে অংশগ্রহণ করার ক্ষেত্রে যে আলোচনা হয়েছিল কিছুদিন পূর্ব পর্যন্ত আমাদের জাতীয় সংস্কার বিষয় নিয়ে, সেখানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের যে প্রস্তাব, এই প্রস্তাব মৌখিকভাবে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। ফলে দেশে বিদ্যমান বিরোধী রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিত্ব, এবং সরকারি রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিত্ব যৌথভাবে মিলিতভাবে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন, যে উদ্যোগটি দেশের উন্নয়নে, দেশের গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের প্রশ্নে একটি চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সরকার এবং বিরোধী দলের যাত্রাকে পরিচালিত করতে। এখানে একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে তো কেন্দ্রীয় ব্যাংক একটা বড় ভূমিকা রাখে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের যে সদ্য বিদায়ী গভর্নর ডক্টর আহসানিস মনসুর, তিনি যে সফলতার সাথে গত 1.5 বছর কাজ করেছেন, তারপরে যে প্রক্রিয়া তাকে বিদায় করা হলো, সেটাকে আসলে এক ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করার ইঙ্গিত বহন করে। দেখুন, একটা বিশেষ ক্ষেত্রে বিশেষ স্ট্র্যাটেজি গভর্নমেন্টের থাকবে। আমরা যে সময়গুলো পার করে এসেছি, সময়গুলোকে আপনাকে ভাবতে হবে, আমাদের সকলকে ভাবতে হবে। আমরা একটা স্বৈরাচারী সরকার বিদায়ের পরের পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগকৃত সকলকেই তার উপরে নির্ভরশীল হতে পারি না। আমাদের সরকারের একটা স্ট্র্যাটেজি থাকবে, যে স্ট্র্যাটেজির জায়গা থেকে তাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাকে নতুন নেওয়া হয়েছে, দেখা যাক না তিনি কেমন পদক্ষেপ গ্রহণ করেন। সবার আগে দেখতে হবে সেটি হচ্ছে সরকার প্রধান। একটি কথা বোধহয় আপনারা শুনেছেন, 3টি শব্দের একটি সেন্টেন্স গতদিনই বোধহয় উচ্চারিত হয়েছে, চলুন যুদ্ধে যাই। ঘর থেকে বেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সহকর্মী এবং নিরাপত্তা কর্মী যারা ছিলেন তাদেরকে নিয়ে সকালে যে নতুন যাত্রাপথ তিনি তৈরি করেছেন ইদানিং, যা আগে কোনোদিন হয়নি, যে সকালে 9টার মধ্যে অফিসে আসতে হবে, সচিবালয় সকাল 9টার মধ্যে মুখরিত হয়ে পড়ে, যা আগে কোনোদিন শোনা যায়নি। দেখা যায় তিনি এই যাত্রাপথে শুরু করলেন, সবাইকে আহ্বান জানালেন, আসুন যুদ্ধে যাই। বিষয়টি কী? চলুন যুদ্ধে যাই বিষয়টি কী? দেশ গড়ার একটা যুদ্ধ এখন শুরু করেছেন, যে যুদ্ধের সকলকে অংশগ্রহণ করার জন্য, তার সহকর্মীদের অংশগ্রহণ করার জন্য, তার নিরাপত্তা কর্মীদের অংশগ্রহণ করার জন্য, একই সময় মেসেজটা গোটা জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আমরা দেশ বিনির্মাণের একটি লড়াই করছি, যে লড়াইটিতে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। আসুন সেই যুদ্ধটিতে আমরা একসাথে নাম। ধন্যবাদ। জনাব তুষার, এর মধ্যে এনসিপির তরফ থেকে জুলাইয়ের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে রাজপথে যাওয়ার কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে যে একসাথে চলার যে কথা জনাব দীপু একটু আগেই বলছিলেন, সেটা আপনারা কতটুকু বিশ্বাস করেন? জি, আপনাকে ধন্যবাদ এবং দুই সমালোচককে শুভেচ্ছা জানাই। আমরা তো একসাথে চলার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার, সর্বশেষ অন্তর্বর্তী সরকার কিন্তু একটা এক্সাম্পল সেট করে দিয়ে গেছে, কিংবা একটা বেঞ্চমার্ক সেট করেছে যে সবাইকে নিয়ে কিভাবে কাজ করতে হবে, সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে। এই ক্ষেত্রে সবসময় যার হাতে স্টিয়ারিং তাকেই আসলে উদ্যোগটা নিতে হয়। ফলে সরকারকেই এটার প্রধানত আমরা উদ্যোগটা আশা করেছিলাম যে সরকার ইন গুড ফেইথ বিরোধী দল সহ পুরো জনগণকে নিয়ে একসাথে আগাবে। কিন্তু মানে এই যে এখন বলতে হচ্ছে যে রাজপথে আবার প্রয়োজনে যেতে হবে, এটা তো আমরা বলতে চাইনি এত দ্রুত। সরকার বয়স এখন 1 মাস হয় নাই, কিন্তু এই 1 মাস হওয়ার আগেই সরকার কিন্তু অনেকগুলো জায়গায় দেখিয়েছে যে তাদের মানে ব্যাড ফেইথটা তারা আসলে
প্রকাশ করে ফেলেছে, যে কারণে সরকারের উপর একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। এর মধ্যে দুটো বড় ঘটনা, অনেক ঘটনা আছে, যেমন ইনস্টিটিউশনগুলো নিয়ে যে খেলাধুলা সরকার করছে, যেগুলো রাষ্ট্রীয় ইনস্টিটিউশন, যার ওপর যেগুলো আসলে আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখে, ওই ইনস্টিটিউশনগুলোকে নিয়ে যেভাবে খেলাধুলা করছে বা এক্সপেরিমেন্ট করছে, আমাদের সম্মানিত দীপু ভাইও বললেন কিন্তু যে দেখা যাক না, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করার জায়গা না। বাংলাদেশ ব্যাংকের উপরে একটা দেশের আর্থিক স্থিতি, আর্থিক নিরাপত্তা, জনগণের আস্থা, প্রতিদিনকার প্রাত্যহিক অর্থনৈতিক কর্মকাণ্ড, ম্যাক্রো ইকোনমি, মানে বিদেশি যে বিশিষ্ট যে দাতা সংস্থাগুলো আছে সবার সাথে লেনদেন, অনেক কিছু ডিপেন্ড করে। মানে এবং এই একটা ক্রান্তিকালে এসে আমাদের মনসুর সাহেব যেভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করেছিলেন, যেভাবে তিনি পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য কাজ করছিলেন, সেটাকে অ্যাব্রাপ্টলি যখন এইভাবে কোনো রকমের নিয়ম কারণে তোয়াক্কা না করে, যে সরকারের মুখে আমরা প্রতি মুহূর্তে সংবিধানের কথা শুনছি, যে সাংবিধানিক ধারাবাহিকতা, আপনি যখন এই নিয়োগটা অপসারণটা করলেন, তখন আপনি কিন্তু দেখাতে পারবেন না যেটা ইট হ্যাজ এনি লিগ্যাল গ্রাউন্ড। কোনো লিগ্যাল গ্রাউন্ড কিন্তু নাই। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর অধীনে তিনি নিয়োগ পেয়েছিলেন, এই রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছিলেন। যখন আপনি অপসারণ করলেন, তখন আপনি কিন্তু মানে ইভেন আপনি যে অফিসিয়ালি অপসারণ করেছেন সেটাও আপনি কোথাও বলেননি, আপনি জাস্ট নতুন নিয়োগ দিয়েছেন। এবং সেখানে বাংলাদেশ ব্যাংক অর্ডারে কোন ধারায় তাকে আপনি বাদ দিলেন, কি কারণে বাদ দিলেন, এটা তো আপনার অর্থ মন্ত্রণালয়ে তিনি কোনো সচিব না যে আপনি আপনার পছন্দ মতো তাকে বাদ দিয়ে দেবেন এবং সেখানে স্ট্র্যাটেজি, সরকারের প্রায়োরিটি ইত্যাদি কথা আপনি দোহাই হিসেবে আনবেন, এটা বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলা যায় না। ফলে ওখানে একটা বড়সড় ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। এবং অর্থনীতি এমন একটা জিনিস, এটা একটা সবসময় ম্যাজিকের মতো, যে মানুষকে সবসময় আপনার আস্থায় রাখতে হয়, আস্থা রাখাটা হচ্ছে সবচেয়ে জরুরি। এই যে একটা বৈশ্বিক সংকট শুরু হয়েছে, এই সংকটের সময় আমরা গত সরকারকে দেখেছি যে ইউক্রেন যুদ্ধটাকে কিভাবে তারা ম্যানিপুলেশন করেছে। এক পর্যায়ে সলিমুল্লাহ খানের মতো পণ্ডিত ব্যক্তি বলতে বাধ্য হয়েছে যে মনে হচ্ছে যে আমরাই সমস্ত খরচ দিচ্ছি, যেভাবে সরকার কথায় কথায় ইউক্রেন যুদ্ধকে দেখাতো। তো আমরা আশা করবো যে এই সরকার সেটা করবে না ইরানের ক্ষেত্রে, মানে এই যে মানে যেটাকে বলে যে অজুহাত হিসেবে দেখানো। কিন্তু আমাদের পলিটিক্যাল কোয়েশ্চেন, এই যে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার অনেকগুলো গুড জেস্চার দেশে প্রশংসিত হচ্ছে। তিনি হেঁটে যাচ্ছেন, তিনি নিজের পানি নিজে ঢেলে খাচ্ছেন, তিনি সহকর্মীদের যুদ্ধের আহ্বান করছেন ইত্যাদি ইত্যাদি, এগুলো তিনি করছেন এবং সাধারণ চেয়ারে বসছেন। এগুলো ভালো, এগুলো মানে একটা স্পেকটেকল তৈরি করে। কিন্তু পলিটিক্যাল কোয়েশ্চেনে যদি আপনি ফেল করেন, তাহলে এগুলোর কোনো মূল্য থাকবে না। এই সমস্ত যে তার যে গুড জেস্চার, এগুলো মেরিটলেস জিনিসে পরিণত হবে। সেই পলিটিক্যাল কোয়েশ্চেনটা কি, যে আপনি শপথ নেওয়ার আগেই আসলে একটা ওয়াদা ভঙ্গ করলেন, গুড ফেথটা নষ্ট করলেন, যেটাতে আপনি নিজে সাইন করে এসেছিলেন। আপনি এটা নিজের একটা পার্টি, মানে এই জুলাই জাতীয় সনদ এবং তারপরে সে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে সমস্ত দল মিলে একটা জিনিস তৈরি করেছে, সেটা আপনি একটা পার্টি। তারপরে গণভোট হলো, সেই গণভোটে বলা ছিল যে সংস্কার পরিষদ হবে, আপনি সেটা শপথ নিলেন না, আপনার 2/3 আছে। তাহলে এই গরমটা বা এই গোটা আপনি কাকে দেখাচ্ছেন? কোনো তো দরকার নাই, আপনি সংস্কার পরিষদে আপনারই 2/3 বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদে এই সংস্কার পরিষদের শপথের ব্যাপারটা ছিল না, সে কারণে তারা এটা যেহেতু চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ভাষ্য অনুযায়ী রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে, সে কারণে তারা এটি নিতে পারে। এটা তো জুলাই সনদে থাকার কথা না। দুটো স্টেপ এখানে ভুল করলে চলবে না। একটা হলো যে জুলাই সনদটা হয়ে গেছে অক্টোবরের মধ্যে এবং জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনাটা শেষ করে দিচ্ছিল। তখন আমরা সহ অনেকগুলো দল প্রতিবাদ করেছি যে আপনি তো আবার এটাকে 3 জোটের রূপরেখা বানাবেন যদি আপনি ইমপ্লিমেন্টেশন প্রসেসটা এখানে বসে ঠিক করে না যান। তখন এসছে যে কিভাবে আমরা এই জুলাই সনদ যে প্রণয়ন করলাম, এটাকে আমরা শুধু পরের গভর্নমেন্টের সদস্যের উপর ছেড়ে দেবো, যেটা এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আমাদের উদারতা হিসেবে দেখা উচিত। আমরা যে ডেপুটি স্পিকার দিচ্ছি জুলাই জুলাই সনদ অনুযায়ী যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসবে, এটা আমাদের উদারতা হিসেবে দেখা উচিত। তা আমরা আপনার উদারতার মুখাপেক্ষি কেন থাকবো? এটা তো জাতীয় সনদের মধ্যে পরিষ্কার বলা আছে, যদি আপনি এটা ইমপ্লিমেন্ট করেন তাহলে বাই ডিফল্ট এটা বিরোধী দল পাবে। তাহলে সেটা আপনি কেন? এটাই হচ্ছে বিএনপি সুবিধাবাদী রাজনীতি, মানে সরকার সুবিধাবাদী রাজনীতি। একদিকে আপনি আদালতে পাঠাচ্ছেন, জিনিসটাকে সাবজুডিস করে দিচ্ছেন, আরেকদিকে বলছেন যে এটা আমাদের উদারতা। আমরা তো আপনার উদারতা, আমরা একটা প্রসেস চাই, এই প্রসেসটা যেটা সবাই এগ্রি করেছে। তো সেখানে বলা ছিল যে জাতীয় সনদটা আমরা বাস্তবায়ন করব কিভাবে, যে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আপনি আমাদের এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যগুলো দেখেন, সেই সময় তিনি তো এগ্রি করে আসছেন এই প্রসেসে, সমস্ত পত্রিকা নিউজ করেছে, আপনার টেলিভিশনে এগুলো লাইভ টেলিকাস্ট হয়েছে। তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হবে এবং সেটার অধীনে আপনি যেটা গণভোট করবেন, তো গণভোট তো বর্তমান সংবিধানে নাই, কিভাবে আমরা গণভোট করবো? এই প্রশ্ন উঠেছিল। ওঠার পরে এটা সালাউদ্দিন ভাই এটা রিজলভ করেছেন এভাবে যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপিত হলে গণভোট করা যাবে না, এমন কোনো বিধিনিষেধ বর্তমান সংবিধানে নাই, কাজেই করা যাবে। এবং সেই জন্য আমরা জুলাই সনদটা জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটা করলাম। তো সেইটা কিভাবে চাপিয়ে দেওয়া হলো? আচ্ছা ঠিক আছে, চাপিয়ে দেওয়া হয়েছে, তো চাপিয়ে দেওয়া হলে আপনি ওই নভেম্বরে আদেশটা হয়েছে, আপনি নভেম্বরে কেন আদালতের কাছে গেলেন না? আপনি এখন কেন যাচ্ছেন, যখন এটার ইফেক্ট, এটার ফল আমরা পেয়ে গেছি? গণভোট পেয়ে যাওয়ার পরে আপনি ওই আইনকে চ্যালেঞ্জ করার মধ্যে দিয়ে আসলে কি অর্জন করতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু পরিষ্কার না। ফলে এখানে এটা শেষ করছে, এটা বলে যে এখানে সরকার ডেফিনেটলি পলিটিক্যাল কোয়েশ্চেনে একটা মানে দ্বিচারিতা এবং একটা প্রতারণার আশ্রয় নিচ্ছে। ফিরে আসবো জনাব দীপু, আপনার কাছে অনেকগুলো অভিযোগ করলেন জনাব সরওয়ার তুষার, বিশেষ করে বিশ্বাস ভঙ্গের এবং এর আগে জেনে বুঝে একটা বিষয় মেনে নিয়ে দীর্ঘ সময় চুপচাপ থেকে নির্বাচনের পরে এসে কেন বিএনপি আজকে এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে প্রশ্নগুলো তুলছে। দ্বিচারিতার যে অভিযোগ, এই অভিযোগটি আমরা করবো না অন্য করবেন, বিশেষ একটা আলোচনার বিষয়বস্তু দাঁড়িয়েছে এখন। এখানে আদালতের প্রসঙ্গ এসছে এবং অনেকটা ইঙ্গিত করা হয়েছে সরকার এবং বিএনপিকে যে আদালতের সাথে বিএনপি এবং সরকারের একটি সম্পর্ক আছে। আমরা ফ্ল্যাটটি বিষয়টিকে অস্বীকার করি এবং একই সময় আমরা এই কথাটি বলতে চাই, দেশের একজন নাগরিক বা একাধিক নাগরিক কোনো আইনগত বিষয় নিয়ে যদি আদালতের দ্বারস্থ হন, এই বিষয়টিকে বিকৃতভাবে ব্যাখ্যা করে কারো ঘাড়ে তুলে দেওয়া, এটি এক ধরনের গণতান্ত্রিক অধিকার হরণ করার অপপ্রয়াস বলে আমার মনে হয়েছে। এভাবে আলোচনা না করাটা ভালো, সঙ্গত হবে। আমরা মনে করছি
জুলাই জাতীয় সনদের বিষয়টি নিয়ে একটি আইনগত বিতর্ক হতেই পারে। সংসদ কেন? জাতীয় সংসদ সমগ্র আইন প্রণয়নের সর্বাপেক্ষা উচ্চতর কেন্দ্রস্থল একটি দেশের, যেটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, যে নির্বাচনটি সকলের কাছে গ্রহণযোগ্য মর্মে স্বীকৃত হয়েছে, যে নির্বাচনটিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিয়েছে, যে নির্বাচনটি কাঙ্ক্ষিত ছিল এই দেশের লাখো কোটি মানুষের কাছে, রাজনৈতিক নেতাকর্মীদের কাছে, আন্দোলনরত সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে। তারা সে নির্বাচনটিতে অংশগ্রহণ করেছে। সেখানে কিছু বিষয় নিয়ে ঐক্যমত্য হওয়া, দ্বিমত থাকা, নোট অফ ডিসেন্টের কথাটি আমরা ভুলে যাই কেন? অগণিত অসংখ্য বিষয়ের উপরে এই জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে যেখানে আলোচনা হয়েছে, বিএনপি স্পষ্টত এবং অন্যান্য রাজনৈতিক দলেরও কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকে যদি আমরা আলোচনার মধ্যে না আনি এবং এই বিষয়গুলোকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হানা মোট যেটা হয়েছে, এই ভোটে আপনি হলপ করে বলেন তো, আমরা যারা ভোট দিয়েছি, এখানে যারা বসা আছি, জুলাই জাতীয় সনদের কোন কোন বিষয়বস্তুর উপরে ভর্তি হয়েছে, কোন কোন বিষয়তে না বলতে হবে, না বলতে হবে, এই বিষয়টি আমরা কত পার্সেন্ট লোক জানি? আমরা জানি না। আমরা যারা সচেতন অংশ সমাজের, তারাও প্রায় কেউ জানি না। কারণ এখানে বসে এটা পড়ে দেখার সময় কারোর জন্য ছিল না, এটা পড়ে দেখার অবকাশও ছিল না। এবং এর পূর্বে যে প্রচারটি হয়েছে তৎকালীন সরকারের পক্ষ থেকে, পারতপক্ষে কোনো রাজনৈতিক দল এটিকে প্রচারও করেনি। যতটুকু প্রচার করেছে সরকারের কিছু মেশিনারিজ এবং ভেরি লিটিল পার্ট যেটা প্রকাশ করা হয়েছে। কিন্তু জনাব তুষার যেটা বলছিলেন যে জুলাই সনদ তো আপনারা জেনে বুঝেই সই করে এসেছেন, আমরা সই করেছি যে অংশটুকু, তাতে এই কথাটি নিঃসন্দেহে এইভাবে বলা নাই যে এটি এখানে এইভাবেই অনুমোদিত হয়ে গেল। যদি অনুমোদিত হয়ে যেয়ে থাকে তাহলে এটা সংসদে উত্থাপনের তো আর কোনো প্রয়োজন নাই। সংসদে উত্থাপিত হবে কেন? এই বিষয়গুলো অনুমোদন দেওয়া বা না দেওয়ার বিষয় নিয়ে সেই আলোচনাটা হওয়ার প্রেক্ষিতে তো তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই সুযোগটি তো সংসদকে দেওয়া হয়েছে। আসুন না, সংসদে বসে সেখানে পক্ষ আছে, বিপক্ষ আছে, আলোচনা করুক। তারা দেখুক কোনটি জাতির জন্য মঙ্গল, কোনটি জাতির জন্য মঙ্গল নয়। সনদের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাকেই যে অনুমোদন দিতে হবে, পাশ করতে হবে, এরকম কোনো শর্ত তো সেখানে লিপিবদ্ধ ছিল না। আমরা যদি জুলাই সনদ যখন প্রণয়ন করা হয় তখনকার দীর্ঘ আলোচনার যে বিষয়টি, আমি কাউকে কটাক্ষ করে বলি না, এখানে এমন 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 রাজনৈতিক দলের মত দেওয়ার মতো অনেক নেতারা উপস্থিত ছিলেন যাদের একটি বিষয়ের উপরে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ারও অনেকের পুঁথিগত বিদ্যারও ঘাটতি ছিল বলে আমরা মনে করি। তারপরেও একটি বিশেষ ক্ষেত্র এবং প্রেক্ষাপট বিবেচনা করে সকলের প্রতিনিধিত্ব গ্রহণ করে তাদের মতামতকে নেওয়া হয়েছে এবং দীর্ঘদিন বসে বসে এই যে সময়টি অতিবাহিত করা হয়েছে এবং তারপরে যে জুলাই জাতীয় সনদের যে কাঠামোটি তৈরি করা হয়েছে, এটি একটি জাতির জন্য তো ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, এই প্রজন্মের জন্য এমন কিছু তো করে যেতে পারি না যেটি আমাদের জন্য মঙ্গলজনক নয়, গ্রহণযোগ্য নয়। একটি আবেগ একটি দেশকে পরিচালিত করবে না, দেশকে পরিচালিত করবে বাস্তবতা। এবং সেই বাস্তবতার নিরিখেই বিএনপি বিষয়টিকে দেখবে। এখানে যেমন এই বিশ্বাসঘাতকতার শব্দগুলি রাজনৈতিক, এগুলো রাজনৈতিক অভিলাষ পূরণ করার জন্য বলা হয়, ভবিষ্যতেও বলা হবে। যখন যারা যেখানে যে অবস্থান থাকবেন, অবস্থানগত কারণে তারা একটা পক্ষকে বিশ্বাসঘাতক করবেন, আবার দুদিন পরে দেখা যাবে তারাই বলছেন তারা আমাদের বন্ধু। এই জন্য এই কথাগুলো শুধু বলা বাহুল্য। জনাব আশরাফ কায়সার, জুলাইয়ের যে পরিবর্তনের অঙ্গীকার যেটা জুলাই সনদে ধারণ করা হয়েছে, সেটার ব্যাপারে বিএনপির যে এই ব্যাখ্যা যে এই পুরো ব্যাপারটাই আসলে সংসদে আলোচনা সাপেক্ষ, সেটার ব্যাপারে আপনি কি মনে করেন? দেখুন, বিএনপি এখন নির্বাচনে বিজয়ী হয়েছে, 2/3 মেজরিটি পেয়েছে। বিএনপি অনেক কথাই বলতে চাচ্ছে এবং বলছে, কিন্তু আপনি যদি নির্বাচনের আগের বাংলাদেশকে দেখেন, গত 18 মাসের বাংলাদেশ এবং বিশেষ করে শেখ হাসিনার আমল, তার পালিয়ে যাওয়া থেকে শুরু করে, তাহলে বিএনপির এই কথা কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে ইচ্ছা করবে। আমার ধারণা বিএনপির মনে রাখতে হবে সময় এবং অসময় কী জিনিস। আমরা বিএনপির অসময়েও বিএনপিকে দেখেছি। সেই সময়ে তারা 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিল। তারা যদি জুলাই সনদের সাথে একাত্মতা না ঘোষণা করে, তাদের 31 দফার প্রতি করুক, সেটি তো ঠিক আছে, তাদেরই তো করা। কাজে এখন দেখুন, আপনি কৌশলী হয়ে অনেক কথা বলতে পারবেন। আপনার আপাত দৃষ্টিতে মনে হবে আপনি জিতেও গেছেন, কেননা আপনি ডেপুটি স্পিকারকে বলছেন আপনার উদারতা। আপনাকে এত উদার হতে হবে না, আপনি একটু বাস্তবসম্মতভাবেই কথা বলুন। কারণ গণতন্ত্র বেকায়দায় পড়লে কোথায় থাকে বিএনপি, কোথায় থাকে রাজনৈতিক দল, এটা তো আমরা দেখেছি। ওই অবস্থা যে বাংলাদেশে আর আসবে না তারও কোনো গ্যারান্টি নাই, কিন্তু তার থেকে খারাপ হতে পারে। দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে, গণ অভ্যুত্থান হচ্ছে আমাদের সবার ভিত্তি। ওখান থেকেই কিন্তু সংস্কার প্রস্তাবনা। এখন আমরা কি বেশি সংস্কারের আলাপ করে ফেলেছি? নেপালের অভিজ্ঞতার পরে, শ্রীলঙ্কার অভিজ্ঞতার পরে এই কথা বাজারে এসছে। যদিও অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করা যাবে না, কিন্তু অ্যাটলিস্ট তো তারা 3 মাস 6 মাসের মধ্যে সব কিছু গুছিয়ে এনেছে। আমরা হয়তো পারিনি। আমরা 18 মাস লাগিয়েছি, 7 মাস ধরে চা বিস্কিট খেয়েছি, সংস্কার প্রস্তাবনা করেছি, পুরুষদের মিলন মেলা হয়েছে, 41টা দল গিয়েছিল। এখন কিন্তু আপনি যদি কিছুক্ষণের জন্য বিএনপি বা এনসিপি বা জামাতের দৃষ্টিতে পরিস্থিতিটাকে না দেখে একজন নাগরিকের দৃষ্টিতে দেখুন, তিনি কি পেলেন? শেখ হাসিনা পালিয়ে গেলেন, একটি নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। এর জন্য কি 1400 লোক জীবন দিয়েছে? এর জন্য কি 27,000 লোক পঙ্গু হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। তার মানে বিএনপিকে প্রশ্ন করতে হবে মানুষের মনের আশা আকাঙ্ক্ষাটি কি। আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে আপনি রাষ্ট্রের সংস্কার করবেন, আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে পার্লামেন্টকে কার্যকর করবেন, বিরোধী দলকে ডিসেন্ট স্পেস দিবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় কর্মীদেরকে বা স্থাপকদেরকে নিয়োগ দেবেন না।
এইটি বিএনপি হারে হারে জানে এর পরিণতি কি হয়। সেই কাজ যদি তারা আবার করে তাহলে কিন্তু তাদের পরিণতি আমরা এখনই বলে দিতে পারবো। শুনতে খুব খারাপ শোনাবে, মনে হবে যে 1 মাসের মধ্যে সমালোচনা হচ্ছে। দেখুন, বাংলাদেশ ব্যাংকে যেভাবে নিয়োগ করেছেন এবং যাকে নিয়োগ করেছেন এবং যে ভদ্রলোককে আপনি আনসেরিমনিয়াসলি বিদায় দিয়েছেন, এটি কি 5ই আগস্ট পরবর্তী রাজনীতির সাথে যায়? একেবারেই যায় না। এরকম করে আমি অন্তত 10টা কথা বলতে পারবো। আর এই যে মন্ত্রীরা যারা আপনার বিভিন্ন নির্যাতনের মুখে পড়েছেন, আমি প্রায় মজা করে বলি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী 9 বছর গুম ছিলেন, একজন প্রধানমন্ত্রী 17 বছর নির্বাসনে ছিলেন, একজন মন্ত্রীকে আমি চিনি উনি 18 বার জেলে গিয়েছিলেন। সেই মন্ত্রী সবার ব্যবহার, কথা, আচরণ, সততা ভিন্ন তো হতে পারতো। এখন আমরা যদি লাগাম টেনে না ধরি মন্ত্রীদের কথা, সেই কথা কিন্তু জানেন আপনি বাতাসে ভেসে বেড়ায়, কখনো কখনো পরবর্তী প্রজন্ম কিংবা তারপরের প্রজন্ম জানতে পারবে। অন এ সিরিয়াস নোট, আমাদের যেই সংসদ অধিবেশনটি শুরু হচ্ছে, দেখুন সংসদের কথা বলে, সংবিধানের কথা বলে আপনি অনেক দিন কুতর্ক করতে পারবেন, রাজনীতি করতে পারবেন, কিন্তু আপনাকে খোলা মনে বলতে হবে সততার সাথে যে আপনি এই কথাগুলো সংস্কারের ভেতর থেকে মেনে। বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা সবাই খেয়াল করেছি, এবং নোট অফ ডিসেন্টের বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো তো আপনি বাস্তবায়ন করবেন। এখন সংস্কার পরিষদের শপথ আপনি নেননি, তাহলে গণভোটের রায়টি বাস্তবায়ন হবে কিভাবে? এই কথা এই তো বিশেষজ্ঞদের ডেকে গণভোটের প্রস্তাবনাটি সামনে এসেছিল, তখন তো বিএনপি এই মিটিংয়ে ছিল। বিএনপি তো একমত হয়েছে যে গণভোটের রায় থেকেই, তারেক রহমান তো জনসভায় গিয়ে বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দিন। তাহলে কেন বলেছেন? এই হ্যাঁ ভোট দিয়ে বিএনপি কি করবে? এখন মাঠ পর্যায়ে অনেকে না ভোটের পক্ষে বলেছেন, সেটিও আমি জানি। আমাদেরকে দেখুন একটা জিনিস মনে রাখতে হবে, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যেই বাংলাদেশে শেখ হাসিনা এবং তার টপ কমান্ডাররা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আর রাজনীতিতে ফিরবে না। কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে আপনার রাজনীতি কি সেই ফিরে আসার পরিবেশ তৈরি করছে কিনা। আমি শুধু সরকারের কথা বলছি না, আমি হঠকারী বিরোধী দলের কথাও বলছি, যদি তারা হঠকারিতায় বিশ্বাস করেন। আপনি বাংলাদেশের মানুষ একটা প্রগতিশীল গণতান্ত্রিক সামনের দিকে তাকানো রাজনীতি দেখতে চাচ্ছে। এখানে সমস্যা হচ্ছে আপনি একবার চেয়ারে বসে গেলে এরপরে আপনি মতলব পাকাতে থাকেন কি করলে এই চেয়ার চিরস্থায়ী হবে। শেখ হাসিনা দেখিয়েছিলেন সবচেয়ে কুটিল এবং জটিল পার্টটা, তার পরিণতি আমরা দেখেছি। কাজে আপনি এই সংবিধান এবং সংসদের মানে ক্ষমতা এবং সীমাবদ্ধতা সবই আমরা জানি, এখানে নতুন করে বলার কিছু। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা বলে একটি বিষয় আছে, আপনি কি পলিটিক্যাল কলটা নিতে চান কিনা, আপনি কি সংস্কারের কল নিতে চান কিনা। ইনফ্যাক্ট বিএনপি নতুন ইনোভেশন নিয়ে আসতে পারে যে আমরা সংস্কার করব, এইভাবে করব। কিন্তু আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ দিয়ে আমাদেরকে বলতে চান যে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে চালাবেন, আপনি দুর্নীতি দমন কমিশনের অবস্থা দেখেন। হাসিনা সরকার $210 বিলিয়ন নিয়ে পালিয়ে গেছে, আর দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যানও নাই, কমিশনারও নাই। তাতে কি হলো? জনাব সারোয়ার তুষার, আপনার কাছে ফিরে আসি। রাষ্ট্রপতি প্রসঙ্গে বেশ বিতর্ক চলছে এবং বিএনপির কয়েক নেতা এরই মধ্যে রাষ্ট্রপতির মেয়াদের মধ্যে পরিবর্তন হবেন কিনা সে নিয়েও সংশয় প্রকাশ করেছেন। এনসিপির এই ব্যাপারে বেশ কঠোর অবস্থান, আপনারা এই রাষ্ট্রপতির অপসারণের জন্য বরাবরই দাবি জানিয়ে আসছেন। পরিস্থিতিটা সামনে আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? জি, এটা বলার আগে দুটো জিনিস আগের প্রসঙ্গ থেকে বলি। একটা হলো যে আপনি এই যে গণভোটকে আদালতে পাঠালেন, প্রথমত এটা একটা অত্যন্ত নজিরবিহীন এবং এককাজনক কাজ হয়েছে, এবং এখানে বিএনপির দলীয় আইনজীবীরা জড়িত। ভাই যদি অস্বীকার করেন তাহলে কিছু করার নাই। এই যে গাজী কামরুল ইসলাম সজল, গাজী তৌহিদুল ইসলাম, তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী কমিটির সদস্য, তারাই এটা, এবং এটা কোর্ট পাড়ায় ওপেন সিক্রেট, সবাই জানে যে কিভাবে মেকানিজমটা হয়েছে। আপনি সেটাকে ওখানে নিয়ে গেলেন এবং গণভোটকে নিয়ে গেলেন। এই গণভোট, জনাব তারেক রহমান সাহেব কিন্তু গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন করেছেন, বলেছেন যে গণভোটে আপনারা সবাই হ্যাঁ দেবেন। তাহলে এখন আপনি এটা কেন নিয়ে যাচ্ছেন? শুধুমাত্র এই কারণে যে এই কথাটা বলবেন যেহেতু এটা আদালতে বিচারাধীন আছে, আমরা আসেন ইন দ্য মিন টাইম আমরা কিছু উদারতা করি, আমরা ডেপুটি স্পিকার আপনাদের দিয়ে দিলাম। এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। এটা হচ্ছে একটা মানে চতুরতার আশ্রয় নেয়। আমি বলছিলাম যে এটাই যেন না নেওয়া হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার নোট অফ ডিসেন্ট। আমাদের অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট আছে, তো নোট অফ ডিসেন্ট আছে, এটা সেটেল করতে হলেও তো আপনাকে সংস্কার পরিষদে যেতে হবে। আপনি আপনার নোট অফ ডিসেন্টগুলো করেন না, যেগুলোতে আপনি একমত হয়েছেন সেগুলো করার জায়গাটা সংস্কার পরিষদ। এবং গণভোটের প্রেক্ষাপট তো এটাই যে এই জিনিসগুলো পার্লামেন্টে করা যায় না, কারণ পার্লামেন্টে করলে পরবর্তীতে আদালতে যেতে হয়, এবং আদালতে যেন এগুলো না যাওয়া হয় সে কারণে জুলাই সনদের অঙ্গীকারনামার 3য় দফায় সমস্ত রাজনৈতিক দল বলেছে যেগুলো নিয়ে আমরা আদালতে প্রশ্ন তুলব না, কারণ এটা পলিটিক্যাল কোয়েশ্চেন, এবং পলিটিক্যাল কোয়েশ্চেনকে আমরা আইনের মানে যান্ত্রিক ফ্রেম দিয়ে দেখবো না। এই কথাগুলো ওখানে হয়ে আসছে। এই পুরো ব্যাকগ্রাউন্ডটা, পুরো প্রেক্ষাপটটা যদি বিএনপি আজকে ভুলে যেতে চায় কিংবা জাতির সাথে বলতে চায় যে না এখন আমরা যেহেতু 2/3 আছি, আমরা সংসদ বুঝি, আমরা যেটা বলবো সেটা বাস্তববাদী, বাকি সব আবেগী, এটা খুব খারাপ জিনিস হবে। এবং বিএনপি পক্ষ থেকে আমরা সবসময় শুনি যে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা বুঝি বাস্তবতাটা কি, আপনারা সবাই খুবই রোমান্টিক। তো আপনারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, সেটার কি ডিজাস্টার হয়েছে আমাদের সামনে তো ছিল পরিষ্কার। আপনি বিএনপির অতীতে 2বার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, তাদের একবারও কি বিদায়টা কি প্লেজেন্ট বিদায় হয়েছে? 96-এ, 2006-এ একবারও কি প্লেজেন্ট বিদায় হয়েছে? এখান থেকে তারা কিছু শিখবে না? শুধুমাত্র আমরা বয়স কম বলে তারা বলে দেবে যে না আপনারা সবাই রোমান্টিক, আপনারা কিছুই বোঝেন না। এই দৃষ্টিভঙ্গিটা ঠিক না। এবার আসলে রাষ্ট্রপতি প্রসঙ্গে বিএনপি যদি ন্যূনতম আত্মমর্যাদা থাকে,
ন্যূনতম আত্মমর্যাদা থাকে, এই রাষ্ট্রপতি একদিনও বিএনপি আসার পরে থাকতে পারেন এবং এই খাঁচার পাখিটাকে আপনি বের করলেন, জনাব তারেক রহমান সাহেব তাকে প্রোটোকল পর্যন্ত দিলেন, এটা তো গণ-অভ্যুত্থানকে আপনার অশ্রদ্ধা করা। তিনি যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, একটা বাংলাদেশের অনেকদিন পরে এত ব্রুট মেজরিটি নিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, আপনার নিজেকে আপনি অপমান করছেন কেন? কারণ এই ভদ্রলোক আপনাকে বলেছেন যে আমি শব্দটা উচ্চারণ করতে চাই না। তারেক রহমান সম্পর্কে চুপ্পুর অতীতের বক্তব্য কি? তারপর হচ্ছে আপনার বেগম খালেদা জিয়াকে উনি ভুয়া অরফানেজের ট্রাস্ট মামলায় ভোগান নাই, তখন তিনি দুদকের কমিশনার ছিলেন। সামরিক আপনার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি কি মনে করেন? উনি মনে করেন যে অবৈধ সামরিক শাসক। তাহলে এই লোককে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা নামে রাখছেন। বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতার স্রেফ মানে হচ্ছে জয় বাংলার রাষ্ট্রপতি এখন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি হয়ে গেছে, এছাড়া তো আর কিছু না। কারণ উনি তো ওনার শপথ ভঙ্গ করেছেন। আপনি যদি সংবিধানকে এত ভালোবাসেন, উনাকে সরিয়ে দেওয়াটাই সাংবিধানিক। কিভাবে উনি শপথ ভঙ্গ করেছেন? উনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তো আমাদের সংবিধান কি বলে যে একজন দুর্নীতিগ্রস্ত লোক রাষ্ট্রপতি থাকতে পারবেন? উনি দ্বৈত নাগরিক। সেটা বিএনপি একসময় রিপোর্ট প্রকাশ করেছিল, প্রতিবেদন প্রকাশ করেছিল যে উনি মালয়েশিয়ায় ওনার সেকেন্ড হোম আছে এবং তিনি সেখানকার পাসপোর্ট হোল্ডার। বাংলাদেশের সংবিধান এটা অ্যালাউ করে না। তাহলে উনি তো রাষ্ট্রপতি আছেন সংবিধান ভঙ্গ করে, এবং তিনি আবার 2018 সালের অবৈধ পার্লামেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত ছিলেন। এই সমস্ত গ্রাউন্ডে তাকে সরিয়ে দেওয়াটাই ছিল সাংবিধানিক, এবং তাকে যে রেখে দিয়েছে বিএনপি এটা হচ্ছে, এবং যেভাবে তারা যান্ত্রিকভাবে মেয়াদের প্রশ্ন তোলে যে এটা সংবিধানে ওনাকে 5 বছর রাখতে হবে, তো এখন তো মানুষ যখন পাল্টা বলবে যে ওই শেখ হাসিনার পার্লামেন্টেও 2029 সাল পর্যন্ত থাকার কথা, তখন আপনি কিভাবে উত্তর দেবেন? ফলে সংবিধান নিয়েও বিএনপি যেভাবে ব্যাখ্যা করতে চায় এটা অত্যন্ত যান্ত্রিক এবং অত্যন্ত, আমি বলবো যে মানে সরল একটা ব্যাখ্যা তারা দিতে চায়, যেটা মানুষ কিন্তু সাথে সাথে প্রশ্ন করবে যে আপনি তাহলে জাতির পিতার প্রতিকৃতি রাখেন আপনার মাথার উপরে, এটা তো সংবিধানে বলে দেওয়া আছে, আপনি এখানে সংবিধান ভঙ্গ করছেন কেন? আপনি স্ট্রিক্টলি সংবিধান মেনে চলতে পারবেন না। কিন্তু চুপ্পুকে কোনো এক অদ্ভুত কারণে কোথাও বিএনপি এরকম কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখেছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু এরকম একটা আত্মমর্যাদাহীন ব্যক্তিকে, একজন দুর্নীতিবাজকে বিএনপি যেভাবে রাষ্ট্রপতি হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করছে, এটা বিএনপি রাজনীতি হতে পারে না। জনাব দীপু, আপনার কাছে ফিরে আসবো। রাষ্ট্রপতির প্রসঙ্গে আসলে বিএনপির অবস্থানটা কি? আসলে এটা তো একদিন পরে শুরু হবে এবং তার মধ্য থেকেই শেষ হবে। একটা দেশের রাষ্ট্রপতি নিয়োগ এবং রাষ্ট্রপতি বিদায়ের একটা প্রক্রিয়া আছে, সাংবিধানিক প্রক্রিয়া। আমাদের দেশে বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচিত হন 5 বছরের জন্য, এবং তার নির্বাচনের পরবর্তী সময়ে তার এই পদ যদি শূন্য করতে হয় তাহলে কয়েকটি প্রক্রিয়া আছে। তাকে আইদার রিজাইন করতে হবে ফ্রম দি পোস্ট অফ প্রেসিডেন্ট, অথবা অভিশংসনের মাধ্যমে তাকে বাদ দিতে হবে। এই দুইটা প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া স্বাভাবিক নয়, অস্বাভাবিক প্রক্রিয়া, যেটি সংবিধান অ্যালাউ করে না। এখন আমাদের দেশের হাসিনা বিদায়ের পরে চুপ্পু তাদের বানানো রাষ্ট্রপতি, তাকে এবং তার কাছ থেকেই শপথ নিয়ে অন্তর্বর্তী সরকারের যে সময়কাল এবং সমস্ত রাজনৈতিক দলের সময়কালকে মেনে নিয়ে একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটি সরকার গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সরকার তাদের যাত্রা আনুষ্ঠানিকভাবে সংসদের মধ্য দিয়ে শুরু করবে আগামী 12 তারিখে। 12 তারিখে শুরু হয়ে যাওয়ার পরে সংসদে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে তাকে অভিশংসিত করা হবে, তাহলে সংসদ সদস্যরা মেজরিটি উইল টেক দ্য ডিসিশন। এবং যদি সকল দলের সদস্যরাই মিলিতভাবে সিদ্ধান্ত নিতে চায় যে প্রস্তাব উত্থাপিত হয়েছে, প্রস্তাবের পক্ষে আমরা সবাই একমত, তাহলে তার অভিশংসন হয়ে যাবে। অত্যন্ত সঙ্গত কারণেই তার অবস্থানটা পরিষ্কার, সে কোথায় চলে যাবে। বিএনপি কথা কি কোথাও ঘোষণা করেছে যে আমরা এই রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি রেখে আমাদের পরবর্তী 5 বছর কাটাতে চাই? বিএনপিকে কথা কোথাও ঘোষণা করেছে যে সাংবিধানিকভাবে তাকে অপসারণ করা যায় না বলে বিএনপি অবস্থান গ্রহণ করছে, তাকে অপসারণ করা হবে না? বিএনপিকে এই জাতীয় কোনো অ্যানাউন্সমেন্ট কোথাও করেছে? বিএনপির কোনো দায়িত্বশীল নেতাকে কোথাও বলেছে যে আমরা মির্জা ফখরুলের যে বক্তব্যটা, আমি ঠিক ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগতভাবে জানি না তিনি কি বলেছেন, তবে সাংবিধানিক কোনো দোহাই যদি তিনি দিয়ে থাকেন তাহলে ইয়েস, তাহলে নিঃসন্দেহে সংবিধানই তো তাকে পথ দেখিয়ে দেবে তাকে অভিশংসিত করা হবে কি হবে না। যদি অভিশংসনের কোনো প্রস্তাব এই পার্লামেন্টে উঠতেই পারে, উঠবে না এরকম কোনো গ্যারান্টি বিএনপি দেয়নি, উঠতেই পারে। এবং যদি তখন ওঠে, কারণ রাজনীতিতে একেবারে সোজা সাপটা কোনো সহজ পথ দিয়ে এগিয়ে যায় না, যাবেও না। সে একজন রাষ্ট্রপতি হিসেবে বসে আছে, সো লং হি ইজ রিমেইনিং অ্যাজ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি, তাকে প্রাতিষ্ঠানিকভাবে সম্মান করতে হবে। তাকে সম্মান না দেওয়াটাই মনে হয় অসাংবিধানিক। তাকে সম্মান না দিয়ে যদি তিনি তাকে স্যালুট না করতেন, আমাদের প্রধানমন্ত্রী যদি তাকে প্রোটোকল না দিতেন, সেটা এক ধরনের বেয়াদবি হতো একটি প্রতিষ্ঠানে। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী প্রোটোকলটা দেন, পরের দিন দিলেন কেন? এটা প্রধানমন্ত্রী প্রথম দিনে ইয়েতে যেখানে গিয়েছিলেন শহীদ মিনারে, হ্যাঁ দেখছি শহীদ মিনারে যেখানে গিয়েছেন নিয়ম তো তাই, রাষ্ট্রপতির মতো যান, প্রধানমন্ত্রীর মতো যান, সেপারেটলি যান, তারা তো দুজনে একসাথে যান না। পরবর্তী দিনের যে প্রক্রিয়াটি ছিল জয়েন্টলি যাওয়ার প্রসেস ছিল, যেখানে তারা কবরস্থানে গিয়েছেন। এটা তো আগের কোনো রেওয়াজও না, বরং এই কবরস্থানে, এই শহীদদের বিডিআর কবরস্থানে যাওয়ার কোনো রেওয়াজ এর আগে তো কেউ করে নাই। পিলখানা হত্যাকাণ্ডের পরে আনুষ্ঠানিকভাবে সরকারের কোনো লোকই কোনোদিন যায় না ওখানে। আপনি পিলখানার ওই ঘটনাকে স্মরণ করতে গেলেন বনানী কবরস্থানে, নিয়ে গেলেন আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে। নিয়ে যাওয়া নয়, রাষ্ট্রপতি বাংলাদেশের আর কোন আওয়ামী লীগের রাষ্ট্রপতি। আপনি যেভাবে বললেন যে রাষ্ট্রপতি উনি সাংবিধানিকভাবে যতদিন আছে সম্মান করতে হবে, এটার মানে তো এই না যে আমরা দুর্নীতিবাজকে সম্মান করব, যার দ্বৈত নাগরিক এবং যার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতির অভিযোগ আছে, তাকে সরিয়ে দেওয়াটাই সাংবিধানিক বিষয়। ধরেন একজন রাষ্ট্রপতি আছে আমাদের, এখন তার বিরুদ্ধে তার মিড পর্যায়ে এসে একটা দুর্নীতির অভিযোগ এসেছে, আমরা কি তাকে মানে প্রক্রিয়া মেনে সরাবো না? এবং সরানোটাই তো সাংবিধানিক, না সরানোটাই তো মানে সংবিধান সম্পর্কে একটা অপব্যাখ্যা। এবং বিএনপির মহাসচিব যদি দায়িত্বশীল না হন, আর কে দায়িত্বশীল?
তিনি তার জায়গা থেকে বলেছেন যে উনার তো এখনো মেয়াদ আছে, এখন এইসব কথা উঠছে কেন? ঠিক আছে, তো এই সমস্ত জায়গায় একদিকে বিএনপির সংবিধান সম্পর্কিত বোঝাপড়া একেবারেই আমার কাছে শ্যালো মনে হয়, এবং দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে একটা রাজনৈতিক ডিমেনশিয়া মনে হয় যে বিএনপি যদি মিনিমাম আত্মমর্যাদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই বিএনপি হয়, তাহলে কোনোভাবেই এই রাষ্ট্রপতি বিএনপি আসার পর এতদিন থাকতে পারতো না। অন্তত তারা কথাটা তুলতো যে আমরা তাকে প্রথম অধিবেশনে অভিশংসন করবো, সেই কথা তো আমরা কোথাও দেখছি না, বরং তাকে আসলে এক ধরনের গ্লোরিফাই করা হচ্ছে ওই ভাষণ দিতে দেওয়ার কারণে। কিন্তু তাকে উচিত ছিল অভিশংসনের প্রস্তাব ওঠানো। বিএনপির কোনো এমপিকে, একজন মর্যাদাবান এমপি আমরা পাই নাই যিনি বলেছেন যে আমি এই অভিশংসনের প্রস্তাবটা উঠাবো। এটা আপনি জানেন যে একজনকে লিখিত প্রস্তাব দিতে হয়, তারপর সেটা নিয়ে সংসদ 2/3 যদি মেনে নেয় তখন তার অভিশংসন হবে। কিন্তু একজন মর্যাদাবান এমপি আমরা পেলাম না। এটা আমাদের জন্য দুঃখজনক। যারা বলবেন যে আসলে তাকে আমরা সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবো, সেটা তারা বলেন নাই। দেখুন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আজকে এই আলোচনাগুলো এভাবে করতে হচ্ছে। চুপু বলে একটা লোকের পক্ষে কথা বলতে হচ্ছে, তার সাংবিধানিক পদ মর্যাদার কথা বলতে হচ্ছে, তার আয়ু কতদিন আছে এগুলো বলতে হচ্ছে। জুলাই আগস্টে যারা রাজপথে জীবন দিয়েছে তারা নিশ্চয়ই পৃথিবীতে অন্য বা অন্য কোথাও হাসছে আমাদের দিকে তাকিয়ে। কেননা আপনি কিভাবে ক্ষমতা এসছেন, আপনি কিভাবে নির্বাচন করেছেন, কিভাবে 2/3 পেয়েছেন, সবগুলোর পাটাতন কিন্তু জুলাই আগস্ট। নাহলে বিএনপি আজকে কোথায় থাকতো? তাদের কয় লক্ষ মামলা আরও বাড়তো। এবং দেখুন, আমি সেদিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এখনও এমপি লেখে তাদের পরিচয়। শাহরিয়ার আলম এটা দেখলাম, তারা তো বিএনপির মতে ঠিকই করছে। কারণ টুপুর যদি সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে, শেখ হাসিনারও তো আছে, পালিয়ে যাক আর সরে পড়ুক, যাই বলেন, ভাষার ব্যবহার যাই হোক, ওই পার্লামেন্ট তো ওই চুপ্পু যে সংবিধানের রাষ্ট্রপতি, ওই পার্লামেন্ট তো ওই সংবিধানের। অতএব আরাফাত অথবা শাহরিয়ার আলমরা যে এমপি লেখে সেটা নিশ্চয়ই বিএনপি সমর্থন করবে। এই ধরনের কুযুক্তি দিয়ে আপনি যখন দেখেন রাজনীতি সোজা পথে যাবে না, কিছুটা বাঁকা হবে, এটা আমরা সবাই বুঝি। কিন্তু আপনি একেবারে ঘুরিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে তার যেটা বলার সেটা সে বলতে পারবে না, এটি কিন্তু ভালো রাজনীতি না, এটি কুরাজনীতি। এবং কুরাজনীতির পতন কিন্তু অত্যন্ত ভয়াবহ হয়। তখন তারা টেরপাত পেতে শুরু করেন কেন এরকম ঘটলো। দেখুন, চুপ্পুকে পৃথিবীর কোনো মানদণ্ডে নৈতিক স্খলনের জন্য অভিশংসন ছাড়া আর কোনো পথ খোলা নেই আপনার সামনে। এখন আপনার দলের ভেতরে কে রাষ্ট্রপতি হবে তার প্রতিযোগিতা থাকতেই পারে। আমি বিএনপির অনেক ডিজার্ভিং ক্যান্ডিডেটকে মনে করি রাষ্ট্রপতি হওয়া উচিত। দীর্ঘদিন দল চালিয়েছেন, দল ভাঙতে দেননি, নির্যাতনের মুখোমুখি হয়েছেন, শহীদ মিনারের ফুটপাতে বসেছিলেন, এরকম নেতাদেরকে আমরা দেখেছি। আজকে তো শহীদ মিনারে গেলে মনে হয় আওয়ামী লীগ বলে কিছু নেই, পুরোটাই বিএনপি। দুইজন লোক দাঁড়িয়েছিল, তার একজন সহকর্মী আর উনি। কাজে আপনি রাষ্ট্রপতি দাঁড় করার মতো আপনার ক্যান্ডিডেট আছে, তাকে রাষ্ট্রপতি করে বাংলাদেশকে এই লজ্জা থেকে আপনাকে মুক্ত করতে হবে। দেখুন, কিছু জিনিস তরুণরা ভুল করেছে, 5ই আগস্টে বড় ভুল হয়ে গেছে। এই সরকারের কাঠামো, বঙ্গভবনে শপথ নেওয়া, চুপ্পুর অধীনে শপথ নেওয়া, সবই ভুল হয়েছে। এবং ওই সময় যারা আইন পরামর্শ দিয়েছেন বা যারা নিজেদেরকে আইনজ্ঞ মনে করেন, তারা তাদের স্বার্থটা দেখেছেন, কে উপদেষ্টা হবেন সেটি আগে নিশ্চিত করেছেন। ওই চক্করের পরে তরুণদের নৈতিক স্খলনও ঘটেছে। গত নির্বাচনের আগে তারা জামাতের সাথে গেছে, তারা অনেক যুক্তি দেখাতে পারবে। কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব এনসিপি কতটা করেছে, বিএনপি কতটা করেছে, সময় পরিষ্কার বলে দিবে। হিস্ট্রি ড্রাফট করছে আমাদের রোল। আপনি ঠিক 10 বছর পরে এই টেবিলে বসলে আমাদের 3 জন বা 4 জনের অবস্থা আপনি মজা করে দেখতে পাবেন কোথায় দাঁড়িয়েছি। কাজে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের এই নৈতিক স্খলন এবং এই যে রাষ্ট্রপতি বলে প্রতিষ্ঠানটিকে নষ্ট করা, একজন দুর্নীতিবাজ লোককে রেখে দেওয়া এবং সংবিধানের দোহাই দিয়ে, এখন আপনি বেছে বেছে সংবিধানকে দোহাই দেন। আপনি অন্যান্য সংবিধান যখন বলে যে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কি করে নির্বাচিত করবেন, তখন আপনি সংবিধান শোনেন না। কার কোন পরিচিত ওই লোককে গভর্নর বানাবেন। দুর্নীতি দমন কমিশনের জন্য আপনি লোক খুঁজতেছেন, দলীয় লোক কাকে পাওয়া যায়। বাংলাদেশ বিএনপিকে রাষ্ট্র শাসনের অধিকার দিয়েছে, কিন্তু দলীয়করণের অধিকার দেয় নাই। ন্যাক্কার দলীয়করণের তো দেয়ই নাই। এই মেসেজ যদি বিএনপি না বোঝে, এই দুর্ভাগ্য, এই দুঃখ নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। ধন্যবাদ আপনাদের 3 জনকেই।